এদিকে রেড করে ঝিঝি করছে। আর যখন হচ্ছে আপনি দেখি তরঙ্গ বেড়ে যাচ্ছে, তখন আমরা বলতে পারি যে এই বস্তুটি একটা দূরে চলে যাচ্ছে আমাদের। সরি, আমি ফার্স্টে ভুল বলেছি। এটা হবে রেড, আর যখন কাছে আসছে সেটা হবে ব্লু। হ্যাঁ, ভেরি গুড। সো এখানে এখানে দূরত্বর ব্যাপার হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি তার বেগ। যে যদি মানে আহ, তরঙ্গটা যদি দৈর্ঘ্য যদি কমতে থাকে, তার মানে সে আমাদের দিকে আসছে, এটাকে ব্লু শেপ বলে। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়তে থাকে, সে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এখন কোনো আলোর যদি উৎস, সেটা যদি একটা তারা হয়, সেই তারার তো আমরা স্পেকট্রাম জানি, তার এই লালে এই থাকতে হবে, এই থাকতে হবে। আমরা যদি দেখি ওই ওই ওইটা নীলের দিকে চলে গেছে, তাহলে তার মানে তারাটা আমাদের দিকে আসছে, এটাকে ব্লু শিফট হবে। আর যদি আমরা দেখি যে সূর্য ওই তারাটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এটা রেড শিফটেড হবে। তো এই ঊনবিংশ বিংশ শতাব্দীর প্রথম দিকে একটা প্রোফাউন্ড ডিসকাভারি হয়। এই ডিসকাভারিটা হচ্ছে গিয়ে দেখা যায় যে যত দূরের তারা, তারা না গ্যালাক্সি আসলে, যত দূরের গ্যালাক্সি তাদের ততটা রেড শিফট হচ্ছে। মানে অন অ্যাভারেজ কিছু কিছু হয়তো কিছু কিছু হয়তো গ্যালাক্সি আমাদের দিকে আসছে, কিছু কিছু চলে যাচ্ছে। এগুলো পিকুলিয়ার ভেলোসিটি বলে। পিকুলিয়ার ভেলোসিটিকে বাদ দিলে, ওটাকে অ্যাভারেজ করলে, অন অ্যাভারেজ দেখা যাচ্ছে আমরা যত দূরের জিনিস দেখি, এবং দূরের জিনিস আমরা কিভাবে দেখি, কিভাবে আমরা বুঝি, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স থেকে। কারণ আমি কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে আমি বলতে পারি একটা তারা এবং তারার যে গঠন, সেটাকে অ্যানালাইজ করে বলতে পারি এই তারা, এই ধরনের তারা কতটা ব্রাইটনেস থাকতে হবে। হ্যাঁ, তো আমরা যখন দেখি যে ওই তারাটার ব্রাইটনেস অতটা না, তার মানে মানে ব্রাইটনেস দেখে আমরা বলতে পারি সে কত দূরে। এবং তারপরে আমরা এই যে সে ব্লু শিফটেড হচ্ছে কিনা, রেড শিফটেড হচ্ছে কিনা দেখে আমরা বলতে পারি তারাটা আমাদের দিকে আসছে নাকি চলে যাচ্ছে। সো হাবল ডিসকভার করেন যে যত দূরের গ্যালাক্সি তত দূরের তারা তত বেগে আমাদের থেকে সরে যাচ্ছে। এবং এইটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স আমরা না জানলে এটা আমরা বুঝতে পারতাম না। এবং এটাকে যদি আমরা মানে এই জিনিসটাকে যদি আমরা টাইমটাকে রিভার্স করে দিই, তার মানে একসময় সবকিছু কাছাকাছি ছিল, এবং সেখান থেকে বিগ ব্যাং এর আইডিয়াটা জন্ম। আমাদের বিগ ব্যাং এর আইডিয়াটা আমরা পেতাম না আমাদের যদি কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে আইডিয়া না থাকতো। কোয়ান্টাম মেকানিক্স এবং এবং সূর্যের গঠন এবং কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। সো এরকম। এখন আরেকটা জিনিস হচ্ছে কি, এখন যদি আমরা বিগ ব্যাং এর কথা চিন্তা করি, বিগ ব্যাং মানে কি? বিগ ব্যাং মানে হচ্ছে কি সবকিছু, যে ইউনিভার্সের ঘনত্ব এক সময় ইনফিনিট ছিল, এবং সেখান থেকে, এবং খুবই হট একটা ইউনিভার্স ছিল, সেখান থেকে ইউনিভার্স এক্সপ্যান্ড করছে এবং কুল ডাউন করছে। এবং এটা হচ্ছে কি ইউনিভার্সের ইনিশিয়াল কন্ডিশন। এটা একটা হট স্যুপের মতো ছিল। হ্যাঁ, এখন একটা হট স্যুপকে যদি আমরা মানে ছড়ায় দিই, ওইটাও তো হচ্ছে একটা হোমোজিনিয়াস একটা জিনিস তৈরি করবে, ঠিক না? যে ওইটা তো, কিন্তু আমরা দেখতেছি আমাদের ইউনিভার্সে তো হোমোজিনিয়াস না। আমাদের ইউনিভার্সে যদি আমরা দেখি, আমাদের ইউনিভার্সে আমরা গ্যালাক্সি দেখছি, তারা দেখছি, এবং গ্যালাক্সি গুলিও এক ধরনের স্ট্রাকচার তৈরি করে, তাদেরকে ফিলামেন্টস এন্ড ভয়েডস বলে। ইটস দ্য লার্জেস্ট স্ট্রাকচার উই অবজার্ভ আউট দেয়ার। সো আমাদের ইউনিভার্সের স্ট্রাকচার আছে, এটাকে স্ট্রাকচার ফরমেশন বলি। ইউনিভার্স ইজ লাম্পি, ইটস নট স্মুথ। একটা স্যুপ তো স্মুথ। তো এরপরে কোয়েশ্চেন আসলে যে আচ্ছা, ইউনিভার্স যদি বিগ ব্যাং থেকে শুরু হয়, এটা যদি একটা স্মুথ ইনিশিয়াল কন্ডিশন থেকে শুরু হয়, এইটা কেন, এটার মধ্যে কেন লাম্প আসলো? এই লাম্প যে আসলো, এবং লাম্পের কি, কেন এই ধরনের লাম্প আমরা দেখছি? তার মানে কি? তার মানে বিজ্ঞানীরা বললেন যে তার মানে যে ইনিশিয়াল যে স্মুথ যে ইউনিভার্সটা ছিল, তার মধ্যে নিশ্চয়ই কিছু একটা অল্প অল্প ভেরিয়েশন ছিল, স্ট্যাটিস্টিক্যাল ভেরিয়েশন ছিল। ওই ভেরিয়েশন যেখানে ছিল, সেই ভেরিয়েশনটা তারপর হচ্ছে গিয়ে ওইটা ক্লাম্প করে, ওইটা ওই যে জায়গায় একটু বেশি মানে ঘনত্ব, তার চারদিকের জিনিসপত্র হচ্ছে তার
মধ্যাকর্ষণ শক্তি বেশি, তো সে তখন চারপাশে তাদেরকে অ্যাট্রাক্ট করলো, এবং এবং এটা হচ্ছে একটা আনস্টেবল প্রসেস, এবং তারা অ্যাট্রাক্ট করতে 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 দে বিকাম আ লাম্প, আনটিল এই লাম্পটার প্রেশার এত বেশি বেড়ে গেল যে ওটার ভিতরে থার্মোনিউক্লিয়ার প্রসেস, যেটা অবশ্যই আরেকটা কোয়ান্টাম মেকানিক্যাল তার ফলে ওখানে যে গ্যাসগুলি আছে তারা ফিউজ করা শুরু করলো, হাইড্রোজেন গুলি ফিউজ করে হিলিয়াম হলো, কিন্তু হিলিয়ামের ভর হচ্ছে গিয়ে 4টা হাইড্রোজেন অ্যাটমের যে ছোট কম, যদিও তারা 4টা হাইড্রোজেন অ্যাটম দিয়ে তৈরি, হাইড্রোজেন অ্যাটম না ঠিক, মানে 2টা প্রোটন আর 2টা নিউট্রন। সো ওই যে ভরের মানে পার্থক্যটা, সেটা এনার্জি হিসেবে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হিসেবে আইনস্টাইন ইকুয়ালস টু এমসি স্কয়ার হিসেবে ওটা বের হয়ে যাচ্ছে, এবং তখন যেটা হচ্ছে যে ওই ডেনসিটিতে গিয়ে ওই বস্তুটা ইগনাইটেড হচ্ছে, এবং তখন তারা তারাতে পরিণত হচ্ছে, এবং যেহেতু তারাতে রেডিয়েশন বের হওয়ার চেষ্টা করতেছে, ওটাকে বলে রেডিয়েশন প্রেশার। সেই রেডিয়েশন প্রেশার হচ্ছে গিয়ে যে মধ্যাকর্ষণ জনিত যে অ্যাট্রাকশন তাকে সে ব্যালেন্স করে দিচ্ছে। সো এই যে তারপরে ইউনিভার্সের স্ট্রাকচার যে ফরমেশন হলো, কিন্তু এই যে ইনিশিয়াল কন্ডিশন যেটা, সেইটাতে ফ্লাকচুয়েশন কিভাবে আসলো, এবং ওই ফ্লাকচুয়েশনের স্ট্রাকচার তৈরি করে দেয় আজকে আমরা মহাকাশে বিশ্বে কি দেখছি। এবং এটা বিশ্বাস করা হয় যে ওই ইনিশিয়াল স্ট্রাকচারটা আসলে আসছে একটা কোয়ান্টাম মেকানিক্যাল ফ্লাকচুয়েশন থেকে। আমাদের চারদিকে যে ইউনিভার্সে বড় বড় যে আমরা স্ট্রাকচার গুলি দেখি, সেগুলি আসলে একটা ইনিশিয়াল একটা কোয়ান্টাম ফিল্ডের ফ্লাকচুয়েশন ছিল, এবং এই ফ্লাকচুয়েশন গুলি পরে বড় হয়ে দে বিকেম ম্যাসিভ অবজেক্টস, দে বিকেম দ্য সিডস, তারা হচ্ছে কি বীজ বপন করছে হচ্ছে কি এই স্ট্রাকচার ফরমেশন। সো আমি যেটা বলতে চাই, কোয়ান্টাম মেকানিক্স ইজ এভরিওয়্যার, ফিজিক্সে, কসমোলজিতে, অ্যাস্ট্রোফিজিক্সে, তারার, তোমরা তারার গঠন সম্পর্কে জানতে চাও, নাকি একটা ব্ল্যাক হোলের চারদিকে কি ধরনের ঘটনা ঘটতেছে, ব্ল্যাক হোলের ভেতরে কি ঘটতেছে, সবকিছুতে কোয়ান্টাম মেকানিক্স। ইউনিভার্সের ইনিশিয়ালে কি হচ্ছে সেখানেও কোয়ান্টাম মেকানিক্স, ইনিশিয়াল কন্ডিশনে কি হচ্ছে। হ্যাঁ, সো এটা হচ্ছে কি আমি বলবো যে জাস্ট কয়েকটা মানে অ্যাপ্লিকেশন অফ ব্ল্যাক হোল, কোয়ান্টাম মেকানিক্স ইন অ্যাস্ট্রোফিজিক্স। আরেকটা জিনিস আমি বলতে চাই, আরেকটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই, যেটা হচ্ছে কি আমি বললাম যে তারারা কিভাবে আলো দেয়। আমার আর কতটুকু সময় আছে? আমি কি আরো একটু 5-10 মিনিট কথা বলতে পারি? ইয়েস, নো? ওকে। সো তারারা কেন আলো দেয়, এটা কি আমাকে কেউ এই কোয়েশ্চেনটা উত্তর দিতে পারবে? তারাদের আলো কোথা থেকে আসে? এটা কিন্তু খুব মডার্ন একটা 20 শতাব্দীতে সেটার আবিষ্কার, এর আগে কি জানতো না? হ্যাঁ, ফিউশন রিঅ্যাকশন। ভেরি গুড, ইয়েস। ফিউশন রিঅ্যাকশনটা কি? ফিউশন রিঅ্যাকশনটা হচ্ছে কি, ইটস আ কোয়ান্টাম মেকানিক্যাল প্রসেস। আমরা যদি যে এলিমেন্ট গুলি আছে ইউনিভার্সে, তাদের যেটা করে বাইন্ডিং এনার্জি, অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি করি, সেটা হচ্ছে কি তাদের যে নিউক্লিয়াস, তাদের নিউক্লিয়াসটাকে যদি আমি মানে এক্সপ্লোড করে আলাদা করতে চাই, তাহলে কত এনার্জি দরকার পার নিউক্লিয়ন, এটাকে বাইন্ডিং এনার্জি বলে। সো বাইন্ডিং এনার্জি হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আয়রন, এবং এর জন্য আয়রন থেকে আমরা যদি কোনোভাবে লোয়ার একটা অ্যাটমিক নাম্বারের একটা বস্তুতে যাই অথবা বেশি যাই, তখন আমরা কোনো ওখান থেকে এনার্জি পাবো না, আইনস্টাইন ইকুয়ালস টু এমসি স্কয়ারড ইউজ করে। কিন্তু ইউনিভার্স যখন শুরু হয়, তখন তার সবচেয়ে অ্যাবান্ডেন্ট ম্যাটেরিয়াল হচ্ছে কি হাইড্রোজেন। এটা ইনফ্যাক্ট এটা প্রোটন এন্ড ইলেকট্রন। ইউনিভার্সে একটা প্রোটন ইলেকট্রন স্যুপ ছিল। যখন ইউনিভার্সের এইজ হচ্ছে কি 3 লাখ বছর, তখন ইউনিভার্স এক্সপ্যান্ড করতে করতে ইট কুলস ডাউন, এটা এমন একটা জায়গায় ঠান্ডা হয়ে গেল যে তখন
আহ, একটা হাইড্রোজেন অ্যাটম ফর্ম করার মতো অবস্থা তৈরি হলো। একটা হাইড্রোজেন অ্যাটমকে যদি আমরা 13 ইলেকট্রন ভোল্ট 13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিই, তখন তার যে ইলেকট্রনটা সেটা হাইড্রোজেন অ্যাটম থেকে ছিটকে সরে যায়। তার মানে অন অ্যাভারেজ যেই সময় হচ্ছে গিয়ে আমাদের যে ইউনিভার্সিটি স্যুপ, সেই স্যুপের টেম্পারেচার যখন আমরা কেবিটি ইউজ করি, কেবিটি করলে কেবি দিয়ে টেম্পারেচারকে বোলসম্যান কনস্ট্যান্ট কেবি দিয়ে গুণ করলে ওইটা এনার্জি হয়ে যায়। তো আমরা যদি ওইটার টেম্পারেচার হচ্ছে কি 13.6 ইলেকট্রন ভোল্টে যখন নিচে নামলো, তখন হচ্ছে কি ইউনিভার্সে হঠাৎ করে নিউট্রাল পার্টিকেল তৈরি হলো। হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন এবং ইলেকট্রন বাউন্ড করে তারা অ্যাটম তৈরি করলো, এবং প্রথমে ইউনিভার্সে তখন লাইট প্রপাগেট করা শুরু করলো। এর আগে ইউনিভার্সে হচ্ছে গিয়ে চার্জ পার্টিকেল ছিল, লাইট সোজা পথে প্রপাগেট করতে পারতো না, কারণ লাইট হচ্ছে কি চার্জ পার্টিকেলের সাথে স্ট্রংলি ইন্টারঅ্যাক্ট করে, সো সে শুধু স্ক্যাটার্ড হচ্ছিল। কিন্তু যখন ইউনিভার্সের বয়স 3 লাখ বছর, তখন ইউনিভার্স সাডেনলি বিকেম ট্রান্সপারেন্ট। হ্যাঁ, সো যাই হোক, আমি লম্বা করতেছি। পয়েন্টটা হচ্ছে গিয়ে ইউনিভার্সের ইনিশিয়াল বেশিরভাগ মেটেরিয়াল হচ্ছে গিয়ে হাইড্রোজেন, এবং এই যে হাইড্রোজেনের যে স্যুপ, এই স্যুপের মধ্যে আস্তে আস্তে করে স্টার আস্তে আস্তে ক্লাম্প ফর্ম করা শুরু করলো গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের জন্য। কিছু কিছু জায়গায় একটু বেশি ঘনত্ব ছিল, সেখানে চারপাশ থেকে আরো ম্যাটার আসা শুরু করলো, এবং তারা আস্তে আস্তে করে একটা ক্লাম্প তৈরি করলো, এবং ক্লাম্প তৈরি করার সঙ্গে সঙ্গে তার ওই ক্লাম্পের মধ্যে প্রেসার বাড়তে থাকলো। প্রেসার বাড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়তে থাকলো। টেম্পারেচার মানে হচ্ছে কি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, ওখানে এনার্জিটা বাড়তে থাকলো, এবং এক সময় এই যে হাইড্রোজেন অ্যাটমকে তারা আবার দুইটা হাইড্রোজেন নিউক্লিয়াস গিয়ে 4টা গিয়ে তারা ফিউজ হলো, এবং এবং ওগুলি দুইটা, এবং দুই হাইড্রোজেন মানে তারা প্রোটনরা হচ্ছে কি ইলেকট্রন ক্যাপচার করে নিউট্রন হয়ে যেতে পারে। তো দুটা হাইড্রোজেন অ্যাটম প্রোটন এবং দুইটা নিউট্রন মিলে তারা তৈরি করলো হচ্ছে কি হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি হচ্ছে কি হাইড্রোজেন অ্যাটমের চেয়ে বেশি। তার মানে 4টা হিলিয়াম নিউক্লিয়াসের যে ভর, সেটা হচ্ছে কি যেই 4টা প্রোটন, দুইটা প্রোটন এবং নিউট্রন এসে মানে ওটা তৈরি করেছে, তাদের টোটাল ভরের চেয়ে কম। তো ওই বাকি ভরটা কই গেল? ওই বাকি ভরটা তখন এনার্জিতে পরিণত হয়, যেটাকে আইনস্টাইন ইকুয়ালস টু এমসি স্কোয়ার ইউজ করে ওটা তখন আসলে ফোটন এনার্জি হিসেবে ওটা রেডিয়েটেড হয়, এবং ওখানে ওই তারার মধ্যে এইভাবে ফোটন বের হতে হতে ও তারাটা তখন হঠাৎ করে জ্বলে উঠে। তো ওই বাইন্ডিং এনার্জি কার্ভে তারাতে আস্তে 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 করে যে হিলিয়াম আরো আরো হেভি মেটালে পরিণত হয়, করতে 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 তারা আয়রন পর্যন্ত যায়। তো এবং যখন সব হিলিয়াম, সব হাইড্রোজেন এরকম আয়রনে পরিণত হয়ে গেছে, তখনই হচ্ছে গিয়ে একটা তারার মৃত্যু ঘটে। তারার মধ্যে আর কোনো থাকে না, তখন তারাটা কোলাপস করে। আর কোলাপস করার পরে তার কি হবে সেটাও কোয়ান্টাম মেকানিক্স বলে দেয়। সে কি ব্রাউন ডোয়ার্ফ হবে, নাকি হোয়াইট ডোয়ার্ফ হবে, নাকি নিউট্রন স্টার হবে, নাকি ব্ল্যাক হোল হবে, এটাও কোয়ান্টাম মেকানিক্স বলে দেয়। এবং এইটা হচ্ছে গিয়ে তারা যখন, তখন তো তাদের রেডিয়েশন প্রেশারটা থাকে না, তখন তারা কোলাপস করে। কিন্তু তখন কোয়ান্টাম মেকানিক্স একটা প্রিন্সিপাল আছে, সেটাকে বলে ফার্মি এক্সক্লুশন প্রিন্সিপাল, যেটা বলে যে দুটো ফার্মিয়ন, যারা হচ্ছে ইলেকট্রন যেমন একটা ফার্মি পার্টিকেল, নিউট্রন একটা ফার্মি পার্টিকেল, দুটো ফার্মিয়ন একসাথে থাকতে পারে না, একই স্টেটে থাকতে পারে না, যার ফলে ফার্মিয়নদের মধ্যে এক ধরনের ন্যাচারাল রিপালসিভ ফোর্স থাকে, এটাকে বলে ফার্মি ডিজেনারেসি প্রেসার। সো ফার্মি ডিজেনারেসি প্রেসারটা কত সেটা ডিপেন্ড করে ইনিশিয়াল অবজেক্টের ম্যাসটা কত। যদি ফার্মি ডিজেনারেসি প্রেসারের একটা লিমিট আছে, ওটাকে ওভারকাম করতে পারে একটা অবজেক্ট যদি তার ইনিশিয়াল ম্যাস হচ্ছে গিয়ে খুব বেশি হয়। এই লিমিটটাকে বলে চন্দ্রশেখর লিমিট, যেই লিমিটের উপরে
মাস থাকলে ওটা হচ্ছে কোলাপস করে ইদার নিউট্রন স্টার হবে অথবা ব্ল্যাক হোল হবে। এবং এটা ইন্ডিয়ান ফিজিসিস্ট চন্দ্রশেখর ডিরাইভ করেছিলেন। উনি কেমব্রিজে পিএইচডি করতে যাওয়ার সময় জাহাজে বসে এই জিনিসটা ডিরাইভ করেছিলেন, এবং উনি তখন খুব ইয়াং ছিলেন। এবং ওনার অ্যাস্ট্রোফিজিক্সে চন্দ্রশেখর লিমিট ইজ এক্সট্রিমলি ফেমাস। অ্যাস্ট্রোফিজিক্সে তার কন্ট্রিবিউশনের জন্য সে তার বয়স যখন 80-এর দশকে গিয়ে সে নোবেল প্রাইজ পায়। এবং সে কেমব্রিজে থাকতে পারেনি, পরে শিকাগোতে চলে গিয়েছিলেন, কারণ তিনি ব্ল্যাক হোলসে বিশ্বাস করতেন। উনি মনে করতেন ব্ল্যাক হোলস এক্সিস্ট করে, কারণ ব্ল্যাক হোলের উপর সবচেয়ে প্রথম ভালো কাজটা উনি করেন। কিন্তু তখন কেমব্রিজে যে বস ছিল আর্থার এডিংটন, তার সুপারভাইজার, সে ব্ল্যাক হোলে বিশ্বাস করতো না। এর জন্য চন্দ্রশেখর কেমব্রিজে থাকতে পারে না, সে চলে যায়। এডিংটন নোবেল প্রাইজ পায়নি, চন্দ্রশেখর পেয়েছে। সো আমার মনে হয় যে এইখানেই আমি আমার বক্তব্য শেষ করি। আমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ ইউ ক্যান আস্ক। আর কোনো প্রশ্ন আছে? Initial master report kind of initial master is very important. কারণ হচ্ছে আমরা জানি যে দুটো থেকে 19 সোলার এতে কম হবে। ইনিশিয়াল ম্যাচটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি ইনিশিয়াল ম্যাচটা ওই মধ্যাকর্ষণ ওই পিছনে একজন আছে, ওই দিকে বাম দিকে। ইনিশিয়াল ম্যাচটা হচ্ছে গিয়ে মধ্যাকর্ষণ শক্তি স্ট্রেংথটা ডিটারমিন করে। হ্যাঁ, কিন্তু ওটাকে যে করছে, ওটার থেকে যে গ্র্যাভিটেশন কোলাপসটা হচ্ছে, সেটাকে রেজিস্ট করে হচ্ছে গিয়ে ওই কোয়ান্টাম মেকানিক্যাল ডিজেনারেসি প্রেসার, যেটা হচ্ছে গিয়ে ফার্মি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে আসা, যে ফার্মিয়নরা একসাথে থাকতে চায়, একই জায়গায় দুটো ফার্মিয়ন রাখা যায়। এই ফার্মি এক্সক্লুশন প্রিন্সিপালটা থেকে যে ডিজেনারেসি প্রেসারটা আসে, সেটা বিভিন্ন পার্টিকেলের জন্য বিভিন্ন ডিফারেন্ট। ইলেকট্রনের জন্য ডিফারেন্ট, ইলেকট্রনের জন্য জিনিসটা অনেক কম, নিউট্রনের জন্য অনেক বেশি। হ্যাঁ, কিন্তু ওটা ফিক্সড, ওই প্রেসারটা একটা মানে লেভেলের বেশি যায় না। কিন্তু মধ্যাকর্ষণ জনিত যে অ্যাট্রাকশনটা, তার কোনো মানে আপার লিমিট নেই। সরি, কি দিতে? সরি, আমি ওই শব্দটা বুঝতে পারিনি। ব্যারি সেন্টার, ব্যারি সেন্টার জিনিসটা আমি জানি না, কি আমাকে একটু বানানটা কি? BAR? আমি এটা ফ্যামিলিয়ার না কনসেপ্ট। হ্যাঁ 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 হ্যাঁ, অরোরা। হ্যাঁ, ওকে। তো আমি জানি না ব্যারি সেন্টার কি, মানে টেকনিক্যাল টার্ম দ্যাট আই এম নট ফ্যামিলিয়ার উইথ। একটু ভাষা করছে, বাট আই ক্যান নট। অরোরার ব্যাপারটা হচ্ছে গিয়ে ইট হ্যাজ টু ডু উইথ দ্য সোলার উইন্ড, যে ইসের থেকে সূর্য থেকে, সূর্য তো একটা স্ট্যাটিক জিনিস না, সূর্য থেকে অনেক পার্টিকেলস এক্সুডেড হয়, এবং এই এক্সুডেড পার্টিকেল গুলি হচ্ছে গিয়ে সোলার সিস্টেমে চারদিকে ছড়িয়ে যায়। এখন এরা হচ্ছে গিয়ে চার্জ পার্টিকেল, অনেকেই, হ্যাঁ, এরা চার্জ পার্টিকেল, এবং পৃথিবীর চারদিকে হচ্ছে গিয়ে there is a ম্যাগনেটিক ফিল্ড।
এবং এই ম্যাগনেটিক ফিল্ডে তারা যখন ট্র্যাপড হয় তারা একটা হচ্ছে গিয়ে একটা মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ই করে তারা হচ্ছে গিয়ে নর্থ পোল অথবা সাউথ পোলের দিকে তারা পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢুকে। তখন তাদের মধ্যে যে কি বলবো তাদের মধ্যে যে ইন্টারাকশন হয়, আই থিঙ্ক ইট ইজ উইথ দ্য অ্যাটমসফিয়ার, এবং তাদের মধ্যে যে অ্যাক্সেলারেশন হয়, অ্যাক্সেলারেশন জনিত তাদের যে রেডিয়েশন, সেখান থেকে অরোরা তৈরি হয়। আর সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল? সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল অরোরার পরে? না না, ওটা তো বললাম যে ওই রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যেটা ম্যাগনেটিক ফিল্ড। আমি শুনতে পাচ্ছি না, সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল এরপরে? ও গ্র্যাভিটেশনাল ওয়েভ। গ্র্যাভিটেশনাল ওয়েভ হচ্ছে জিনিসটা হচ্ছে গিয়ে ওই আমাদের ফিল্ডের কনসেপ্টে চলে যেতে হবে যে আমরা যখন ওয়েভের কথা চিন্তা করি এটার একটা মাধ্যম লাগে, আমরা মাধ্যম হিসেবে চিন্তা করি। যেমন সাউন্ড ওয়েভ হচ্ছে গিয়ে সাউন্ডের মানে এয়ার মলিকিউলস এর অসিলেশন থ্রুতে এনার্জি প্রপাগেট করছে। হ্যাঁ, সেইভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে গিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রপাগেশন, এবং ফিল্ডটা হচ্ছে কি এক ধরনের বল একটা, এবং গ্র্যাভিটেশনাল ওয়েভ হচ্ছে গিয়ে স্পেস টাইম হচ্ছে কি অ্যাকর্ডিং টু আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি একটা ডাইনামিক্যাল অবজেক্ট। সো ওই স্পেস টাইমে যখন দুটো পার্টিকল অথবা দুইটা স্টার অথবা ব্ল্যাক হোল একজন আরেকজনের চারদিকে রোটেট করবে, তখন তাদের মধ্যে একজন কোয়াড্রুপল মোমেন্ট তৈরি হবে। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, যেমন একটা পার্টিকল একটা চার্জের মধ্যে এরকম হলে ডাইপোল মোমেন্ট হয়। সো ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিসিটি ডাইপোল মোমেন্ট হলেই মানে একটা পজিটিভ নেগেটিভ চার্জের মধ্যে যদি ডিসটেন্সটা মানে ভ্যারি করে, তখনই তারা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে। বাট গ্র্যাভিটির ক্ষেত্রে দেখা যায় যে দুইটা পার্টিকেল যদি ম্যাসিভ অবজেক্ট অরবিট করে, তখন তাদের মধ্যে একটা কোয়াড্রুপল মোমেন্ট তৈরি হয়। এবং কোয়াড্রুপল মোমেন্টটা যেটা করে যে তাদের এনার্জিটা হচ্ছে গিয়ে ওখান থেকে মানে স্পেস টাইমের সংকোচন এবং এক্সপ্যানশনের মাধ্যমে ওটা ছড়ায় যায়। সো দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ওয়েভ। আইনস্টাইনস ইকুয়েশন থেকে এটা প্রেডিক্ট করা হয়। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল 20th সেঞ্চুরিতে, এটা অনেকবার কিভাবে ডিটেক্ট করা যায় এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছিল, কিন্তু এটা 21st সেঞ্চুরিতে ওটা ডিটেক্ট হয়। এবং আমরা মানে প্রথম যে গ্র্যাভিটেশনাল ওয়েভ আমরা ডিটেক্ট করি সেটা হচ্ছে গিয়ে বেশ কিছু বিলিয়নস অফ লাইট ইয়ার্স অ্যাওয়ে দুটো ব্ল্যাক হোলের মার্জার থেকে। এবং আমরা ব্ল্যাক হোলের এই ব্ল্যাক হোলের মার্জারটা ফিজিসিস্টরা নিউমেরিক্যালি তারা করেছে, তারা মডেল করতে পেরেছে বলে তারা বুঝতে পেরেছে হোয়াট টু লিসেন ফর। এবং তারা জানতো যে যদি ব্ল্যাক হোল মার্জার হয় তাহলে কি ধরনের ওয়েভ প্যাটার্ন পাওয়া যাবে, এবং সেই মতো তারা গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্টরটা তৈরি করে। এবং ব্ল্যাক হোল যে তারপরেই ব্ল্যাক হোলের ছবি তোলা হয়, এবং এর জন্যই রজার পেনরোজকে নোবেল প্রাইজ দেওয়া হয় ব্ল্যাক হোলের ফরমেশনের কাজের জন্য। আমার প্রশ্নটা হচ্ছে আর দেখলে এই জিনিসটা কি declination আর ওইটা, so I'm not an astronomer but I think it has to do with a celestial sphere coordinate, I think মানে হ্যাঁ কোঅর্ডিনেট, এটা হচ্ছে কি অনেকটা আমাদের তো আকাশের তারাগুলি তো আসলে স্ট্যাটিক না, তারা তো আসলে মুভ করছে, কিন্তু তারা যেহেতু অনেক দূরে তাদের মোশনটা আমরা মানে ডে টু ডে দেখি না। হ্যাঁ, এগুলি অনেক বছর লাগে ওগুলি চেঞ্জ করতে। সো আমরা অ্যাপ্রক্সিমেটলি তারাটা কোথায় আছে সেটা আমরা অ্যাসাইন করতে পারি
এখন আমাদের ইউনিভার্স 3 dimension, রাইট? কিন্তু যেহেতু তারাগুলি অনেক দূরে, তাদেরকে আমরা একটা এফেক্টিভলি 2 dimensional একটা মানে একটা বড় একটা স্ফিয়ারে তারা তারা এমবেডেড এভাবে দেখতে পারি, রাইট? সো ওখানে মানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস, আমি জানি না তোমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস পড়েছো কিনা। হ্যাঁ, ওই তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস হচ্ছে কি একটা স্ফিয়ারের উপরে 2টা নাম্বার লাগে একটা পয়েন্টকে করতে। একটা হচ্ছে কি নর্থ পোল থেকে আমি যদি একটা এখানে একটা পয়েন্ট আছে, নর্থ পোল থেকে যদি আমি একটা মানে একটা স্ট্রেট লাইন তার প্রতি নামাই, তখন যে অ্যাঙ্গেলটা হবে সেটাকে বলে পোলার কোঅর্ডিনেটস। হ্যাঁ, এবং সে এক্স ওয়াই প্লেনে ওইটার যে প্রজেকশন সেটা এক্স অ্যাক্সিস থেকে কত অ্যাঙ্গেল করবে সেটাকে বলে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। এই দুটো যেমন যে আমরা যেমন একটা সমতল প্লেনে এক্স ওয়াই কোঅর্ডিনেট ইউজ করি, আমরা স্ফিয়ারের উপরে 2টা অ্যাঙ্গেল ইউজ করি। এই অ্যাঙ্গেলগুলি হচ্ছে গিয়ে মানে আমরা যেটা ল্যাটিটিউড লংজিটিউড বলি, ওগুলি আসলে ওই অ্যাঙ্গেলগুলি। হ্যাঁ, সো সেইভাবে আমরা যেহেতু সেলেস্টিয়াল স্ফিয়ার বলে একটা জিনিস, আমরা অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটা স্টারের একটা কোঅর্ডিনেট দিতে পারি। হ্যাঁ, যে রাতের আকাশে আমরা কি দেখছি। হ্যাঁ, সো ওখানে আমরা একইভাবে ওই অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট অ্যাসাইন করতে পারি। রোধ সীমা বলতে কি বোঝাচ্ছে? এটা সূত্র সীমা। এই রোধ সীমা স্যার, রোধ সীমা এটা বাংলা শব্দ? ROCHE, আমি জানি না, I'm not familiar with this. Yeah, I'm not an astronomer, I'm not a physicist, so there are technical terms in astronomy that I do not know. লাইট করে ভাবে এটা Dark matter. So dark matter is very interesting. Dark matter এর নাম ডার্ক দেওয়া হয় কারণ ডার্ক ম্যাটার ইলেকট্রোম্যাগনেটিক্যালি আমাদের ইউনিভার্সের অন্য জিনিসপত্রের সাথে ইন্টারঅ্যাক্ট করে, এবং সে আমাদের ইউনিভার্সিটি 4টা ফোর্স আমরা এখন পর্যন্ত ডিসকভার করতে পারছি: ইলেকট্রোম্যাগনেটিজম, তারপরে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, এন্ড গ্র্যাভিটি। And gravity is universal. All you need for gravity is for something to have energy. So তাদের অন্য ফোর্সগুলি তারা ইন্টারঅ্যাক্ট করবে, যদি করবে কি করবে না সেটা ম্যাটার করে। ডার্ক ম্যাটার হচ্ছে কি তার এক্সিস্টেন্স আমরা একমাত্র ইনফার করতে পারছি হচ্ছে কি তার গ্র্যাভিটেশনাল ইম্প্যাক্ট। আমরা জানি যে আমাদের যদি ডার্ক ম্যাটারের মতো কিছু না থাকতো, আমাদের গ্যালাক্সি পার্টিকেলগুলি তারাগুলি ছিটকে যেত, কারণ আমাদের গ্যালাক্সি যেই স্পিডে ঘোরে, আমাদের গ্যালাক্সিতে এনাফ ভিজিবল মেটেরিয়াল নাই যেটার মাধ্যাকর্ষণ শক্তি ওটাকে ধরে রাখতে পারে। এর জন্য আমরা মনে করি যে আমাদের গ্যালাক্সিতে একটা ডার্ক ম্যাটার হেলো আছে। কিন্তু ডার্ক ম্যাটার, এর জন্য আমরা ডার্ক ম্যাটারের প্রত্যেকটা সিগনেচার আমরা মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে জেনেছি, কিন্তু এখনো আমরা ডার্ক ম্যাটারকে ল্যাবে দেখতে পাই। হ্যাঁ, ডার্ক ম্যাটার আমাদের রেগুলার ম্যাটারের সাথে ইন্টারঅ্যাক্ট করে কি করে না, এটা খুবই একটা অ্যাক্টিভ ফিল্ড অফ রিসার্চ। এটা জানতে গেলে তোমাদের যেটা করতে হবে যে ইউ হ্যাভ টু বিকাম আ থিওরিটিক্যাল ফিজিসিস্ট। এক্সপেরিমেন্টও করতে পারো, বাট ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মানে ইউ হ্যাভ টু নো কোয়ান্টাম field theory, you have to know the standard model, you have to know some general relativity. So you have to basically do a PhD in physics. তখন সেটা ক্যারি করে যেটা আর নট করতে সাম করে দিয়ে শেষ। এখন এই গতি কিভাবে পুরো কিভাবে আইডিয়া করতে। Right, so it's a very good question. এবং একটা পার্টিকেলের
গতি আমরা কিভাবে দিতে পারি, আমরা পার্টিকেলটাকে অ্যাক্সেলারেট করতে পারি, রাইট? অ্যাক্সেলারেশন কিছু তাকে এনার্জি দিয়ে তাকে গতিশীল করে ফেলতে পারি। কিন্তু আরেকভাবে একটা পার্টিকেলকে গতিশীল করা যায়, সেটা হচ্ছে পার্টিকেলটা মানে স্ট্যাটিক আছে কিন্তু আমি নিজে নড়ছি, রাইট? বাট তার মানে আমি, এবং according to physics both point of views are, they describe the same reality. হ্যাঁ, তার মানে ইলেকট্রিক ফিল্ড আমি যেটা বলছি এবং ম্যাগনেটিক ফিল্ড যেটা বলছি, এই দুটো জিনিস আসলে একই, তাদের মধ্যে পার্থক্য নেই। এবং এটা ডিপলি বুঝতে গেলে যেটা করতে হবে যে ইলেকট্রিক ফিল্ড থেকেই আসলে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, কিন্তু তখন যেটা হচ্ছে যে আমি যখন গতিশীল হচ্ছি অথবা পার্টিকেলটা গতিশীল হচ্ছে, তখন স্পেস টাইমের মানে স্পেস টাইমের নেচার ইজ সাচ দ্যাট ইলেকট্রিক ফিল্ডে ম্যাগনেটিক ফিল্ডকে ম্যাগনেটিক ফিল্ডের উৎস দিচ্ছে। এটা আসলে আসছে স্পেশাল রিলেটিভিটি থেকে, স্পেশাল রিলেটিভিটি থেকে। সো তুমি যেটা বললা, এটা হচ্ছে কি এইটাই আমাদের ফান্ডামেন্টাল অবজারভেশন। এটা কেন হয় এটা আমরা ডেসক্রাইব করতে পারি স্পেশাল রিলেটিভিটির ফর্মুলা দিয়ে, এবং আমরা ইলেকট্রিক ফিল্ড কেমন ম্যাগনেটিক ফিল্ডে পরিণত হয়, কিন্তু এটা কেন হয় এটা আমরা বলতে পারি। এবং এখানে একটা জিনিস, খুব সূক্ষ্ম জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে কি নিউটনিয়ান ফিজিক্সে কখনোই মানে একটা কনস্ট্যান্ট গতি দিলে ফিজিক্স চেঞ্জ হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে কনস্ট্যান্ট গতি দিলে একটা নতুন ফিজিক্যাল একটা মানে নতুন একটা ফিজিক্যাল একটা অবজেক্ট অ্যাপিয়ার করছে, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, একটা এন্টিটি অ্যাপিয়ার করছে। তার মানে হচ্ছে কি নিউটনিয়ান ফিজিক্সের যে অ্যাসাম্পশন গুলি, সেগুলি ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে খাটে না। এবং এইটাই ইন্সপায়ার করেছিল, এই অবজারভেশনটাই মানে আইনস্টাইনকে ইন্সপায়ার করেছিল এর স্পেশালিটি অফ রিলেটিভিটি প্রপোজ করার জন্য। কখনো কি তিন তৈরি করা সম্ভব? তো ওয়ান আগে তো তৈরি করে কি দ্বারা করা সম্ভব? দ্বারা সো ম্যাথমেটিক্যালি প্রত্যেকটা ব্ল্যাক হোলের স্পেস টাইমে একটা ওয়ার্মহোল আছে, কিন্তু ওয়ার্মহোলটা ট্রাভার্সেবল না। তার মানে হচ্ছে কি ওয়ার্মহোলটা যদিও ইউনিভার্সের ডিস্টেন্স দুটো ইসের সাথে কানেকশন করে, কিন্তু ওখান থেকে কোনো ম্যাটেরিয়াল পাঠানো যায়। সো এই ধরনের ওয়ার্মহোলকে বলা হয় হচ্ছে কি আইনস্টাইন রোজেন ব্রিজ। কিন্তু রিসেন্টলি ফিজিসিস্টরা চিন্তা করছে কিভাবে ওয়ার্মহোলকে ট্রাভার্সেবল বানানো যায়। ওয়ার্মহোলকে ট্রাভার্সেবল বানানোর জন্য কিছু ম্যাটার লাগে, যেগুলি আমাদের ইউনিভার্সের রেগুলার ম্যাটার না। এই ম্যাটারগুলি এক্সোটিক, এই ম্যাটারগুলি কোয়ান্টাম মেকানিক্যাল ম্যাটার। ইন প্রিন্সিপল এরকম ম্যাটার যদি আমরা হার্নেস করতে পারি, ওয়ান ক্যান ইন প্রিন্সিপল ওয়ান কুড মেক ট্রাভার্সেবল ওয়ার্মহোল, কিন্তু এটা এখনো একদমই থিওরি হিসেবে আছে। সোলার প্যানেলস কিভাবে আমাদের আর্থের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে আমাদের বলে আর্থের সো আমি এক্সাক্ট উত্তরটা দিতে পারবো না, কারণ আমি ওটা ওই ফিল্ডে আমি কাজ করি না। বাট সোলার ফ্লেয়ারে যেটা হয় যে এরকম the large amount of charged particles, high energy particles are are expelled from the sun, right? এবং তারা যখন পৃথিবীতে আসে এবং পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ডে তারা কট আপ হয়ে যায়, তখন তাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সেটা অনেক স্ট্রং হয়, এবং সেটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক জিনিসপত্রের সাথে interfere করে। So the same idea is behind the EMP, electromagnetic pulse, যে এক ধরনের বম কল্পনা করা হয়, আমি জানি যে বানানো হয়েছে কিনা, যেটা থেকে it gives out a very strong electromagnetic pulse. What it does is that it just like কেমন আছেন শিয়াবা? It overwhelms all the electric circuitry. হ্যাঁ, এখন এইটার ক্ষেত্রে এটাকে আমরা প্রোটেক্ট করতে পারি বাই
আমাদের যেসব ভাইটাল যে ইলেকট্রোম্যাগনেটিক যে সব জিনিসপত্র আছে তাদেরকে আমরা ফ্যারাডে কেজে রাখতে পারি। এক ধরনের ফ্যারাডে কেজ হতে পারে যে একটা সুপার কন্ডাক্টিং একটা ওয়াল। সুপার কন্ডাক্টর হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডকে রিপালস করে। সো আমাদের যদি এমন কোনো এক্সপেরিমেন্ট থাকে যেটা আমরা we want to preserve under any condition, we have to make sure that it's in some very very strong Faraday cage, maybe it's a superconductor. আর তাহলে কোনো প্রশ্ন আছে? তুমি আর বাবা তুমি প্রশ্ন করে দিচ্ছ, বলতে দাও না। জেনারেল রিলেটিভিটিতে জানা যায় যে মহাকর্ষণ বল এবং স্পেস টাইমের প্রবণতা প্রমাণিত। তাহলে মহাকর্ষণ মানে মৌলিক বল সরি, লাস্ট পার্টটা কি ছিল? মৌলিক বল রাইট। হ্যাঁ, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। এটা আসলে কোয়ান্টাম মেকানিক্স থেকে আসে। আমরা ক্লাসিক্যালি মহাকর্ষের যে জেনারেল রিলেটিভিটি যে মধ্যাকর্ষণ যে ফোর্সটা, সেটাকে আমরা ফোর্স না দেখে আমরা বলি যে আসলে এটা হচ্ছে গিয়ে পার্টিকলস ফলো স্ট্রেট জিওফিজিক্স, যেটা হচ্ছে কি জেনারেলাইজেশন অফ স্ট্রেট লাইনস অন আ কার্ভ স্পেস টাইম। কিন্তু আমরা মনে করি যে, যদি আমরা এখনো প্রমাণ পাইনি, আমরা মনে করি যে গ্র্যাভিটির একটা কোয়ান্টাম নেচার থাকতে হবে। এবং আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে কি আমরা ইউনিভার্সিটি যে অন্য কোয়ান্টাম পার্টিকেলগুলি দেখি, তারা সবাই একটা কোয়ান্টাম ফিল্ড, একটা ক্ষেত্র, কোয়ান্টাম ক্ষেত্রের এক্সিটেশন থেকে আসে। এবং এই এক্সাইটেশনগুলি, ম্যানিফেস্টেশনগুলি পার্টিকেলের থ্রুতে হয়। এর জন্য আমরা মনে করি যে গ্র্যাভিটিকে যদি আমরা কখনো কোয়ান্টাইজ করি, তার এক্সাইটেশনগুলি এক ধরনের পার্টিকেল হবে যেটাকে আমরা গ্র্যাভিটন বলে থাকি। এবং গ্র্যাভিটির এই মানে যে আইনস্টাইনের যে রিলেটিভিটি, যে জেনারেল রিলেটিভিটি, এটা অসম্ভব একটা এলিগেন্ট থিওরি, কিন্তু এই থিওরিটা কমপ্লিট না, এটাও আমরা জানি। যেমন যে বিগ ব্যাং সিঙ্গুলারিটি, ব্ল্যাক হোলের ভিতরে যে সিঙ্গুলারিটি, এইসব এলাকাতে এই থিওরিটা ব্রেকডাউন করে। যার ফলে ইফ ইউ ওয়ান্ট টু গো টু কোয়ান্টাম থিওরিতে পার্টিকেল সবসময় তৈরি হয়। কেউ কেউ মনে করে এটা স্ট্রিং, কিন্তু এটা আরেক দিনের ব্যাপার। তো এর জন্য আমরা মনে করি যে ওখানে আসলে কোয়ান্টাম মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে গ্র্যাভিটি ইজ গোইং টু বি অ্যানাদার ফোর্স। বাট ভেরি গুড কোয়েশ্চেন। আর কোনো প্রশ্ন কারো আছে? স্যার তাহলে আরো না দেখে হ্যাঁ, that's a very good question. It's because of numerical simulations. অনেক দিন থেকে অনেক ফিজিসিস্টরা বিভিন্ন ব্ল্যাক হোলের মার্জারের নিউমেরিক্যাল সিমুলেশন করে যাচ্ছে। এবং ওই নিউমেরিক্যাল সিমুলেশনের ফলে ওই দুটো ব্ল্যাক হোলের মধ্যে মার্জার, মানে তাদের ডিফারেন্ট মাস, ডিফারেন্ট ওরিয়েন্টেশন, ডিফারেন্ট স্পিনের ওরিয়েন্টেশন, তার উপর ডিপেন্ড করে তার যে প্রোফাইলটা, যে ওয়েভের যে প্রোফাইলটা, সেটা ডিটারমিন। সো ইটস অ্যাকচুয়ালি বেসড অন মডেলিং। থ্যাংক ইউ স্যার। আমরা একটা প্ল্যান আবিষ্কার করলাম যেখানে আরো কিছুতে 1 বছর লাগে। তো ইন দ্যাট আমরা প্রেজেন্টলি যে প্ল্যানটা দেখতে পাচ্ছি, সেটা কি প্ল্যানকে 1 বছর আগে তো নাকি বর্তমান? এটা বুঝছো? তাহলে কি স্যার এটা বুঝতে যে আমরা টেলিস্কোপের অ্যানিমেশন প্রোগ্রাম অ্যানিমেশন Exactly. We always look into the past. The further we look, deeper we look into the universe, the further we look into the past. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আর সেটা প্রশ্ন Hawking radiation. Yeah, that's a very good question.
হকিং রেডিয়েশন হচ্ছে আহ, এটাকে একভাবে বলা যায় যে এই যে কোয়ান্টাম ফিল্ডের যে কথা বললাম, যে কোয়ান্টাম ক্ষেত্র যদি আমরা দেখি, সেখানে যখন ভ্যাকুয়াম থাকে, মানে কোনো কিছু নেই, ভ্যাকুয়ামটা আসলে খালি না, শূন্য স্পেস, শূন্য না, শূন্য স্পেসের মধ্যে পার্টিকেল অ্যান্টি পার্টিকেল ক্রিয়েটেড হয়, ডিস্ট্রয়েড হয়, কিন্তু তারা ভার্চুয়াল, তাদেরকে দেখা যায় না। কিন্তু আমরা যে কোয়ান্টাম মেকানিক্সের ম্যাথমেটিক্স দেখি, আমরা দেখবো যে ওখানে পার্টিকেল অ্যান্টি পার্টিকেল তৈরি হচ্ছে, তারা ডিস্ট্রয়েড হচ্ছে, কিন্তু এটা ভার্চুয়াল প্রসেস, যেটাকে দেখা যায়। এবং এই প্রসেসটা সব জায়গায় হচ্ছে। এখন আমরা যদি একটা ব্ল্যাক হোল নেই, ব্ল্যাক হোলের যে হরাইজন, সেই হরাইজন হচ্ছে এমন একটা ইমাজিনারি সারফেস, নট একটা সারফেস, ইফ ইউ গো বিয়ন্ড ইট, ওখান থেকে আসা যায়। এখন একটা বড় ব্ল্যাক হোলের যে হরাইজনে কিন্তু খুব বেশি টাইডাল ফোর্স থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, ফর লার্জ ব্ল্যাক হোলস there is very little tidal force. এখন ওই হরাইজনের কাছে যদি আমরা এই কোয়ান্টাম ফিল্ডের ফ্লাকচুয়েশন দেখি, যে একটা পার্টিকেল অ্যান্টি পার্টিকেল ক্রিয়েটেড হচ্ছে, এবং তারা আবার যখন একসাথে কম্বাইন করবে, ধরো যে একটা পার্টিকেল হরাইজনের পিছনে চলে গেল, তখন গ্র্যাভিটি তাকে আর ফিরতে দিবে না, তখন যে তার যে পার্টনার পার্টিকেলটা, সে তার সাথে কম্বাইন করতে দিবে না, সে ইনফিনিটিতে করে যাবে। এখন তাকে সেই পার্টিকেলটা তখন বিকামস অবজারভেবল, কিন্তু ওই পার্টিকেলের ম্যাসটা কোথা থেকে আসছে? ম্যাসটা আসলে এফেক্টিভলি আসতেছে ব্ল্যাক হোল থেকে। তার মানে ব্ল্যাক হোলটা কিছু ম্যাস ইউজ করছে, যে এনার্জিটা ওই ভার্চুয়াল পার্টিকেলটাকে রিয়েল করে দিচ্ছে। এবং এই ফিজিক্সের থ্রুতে প্রত্যেকটা ব্ল্যাক হোলের হরাইজন থেকে এক ধরনের রেডিয়েশন এমার্জ হয়, এটাকে হকিং রেডিয়েশন। হ্যাঁ, আমার মনে আমি এক্সস্টেড, বাট ইয়া, দ্যাটস ভেরি নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই চমৎকার প্রশ্ন। থ্যাংক ইউ। আমরা তীব্র আলী স্যার, আমরা শুনছিলাম তার আলোচনা এবং তোমাদের প্রশ্নগুলো ছিল ভীষণ বুদ্ধিদীপ্ত, ভাল লাগছিল এবং একটা ভালো সময় আমরা পার করলাম এই মুহূর্তে। এবং তীব্র আলী স্যার তার আলোচনার বক্তব্যের শুরুতে বলছিলেন যে আমাদের বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন আমাদের প্রতিষ্ঠা হয়েছিল 1988 সালে, এবং যে তিনজন ব্যক্তির হাত ধরে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল তার মধ্যে অন্যতম একজন এই তীব্র আলী স্যার। তার আলোচনাটা ভীষণ উপভোগ করেছেন আশা করি, এবং বেশ কিছু ছাত্রছাত্রীকে দেখলাম যে মনোযোগ সহকারে পুরো আলোচনাটা উপভোগ করছিলেন এবং শুনছিলেন, এবং অভিভাবকরাও শুনছিলেন। তো প্রিয় অভিভাবকরা, আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা কষ্ট করে যারা দূর দূরান্ত থেকে এখানে এসছেন, এখন অব্দি আপনার বাচ্চা সন্তান অথবা ভাগ্নে কারোর সঙ্গে আছেন, তো আপনাদের জন্য অনেক 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 কৃতজ্ঞতা এবং ভালোবাসা, এবং আপনাদের জন্য আরেকবার আমরা করজোড়ে একটু হাততালি দিতে চাই। আমরা যে বিষয়টার জন্য অপেক্ষা করছি আজকে সারাদিন ধরে, এবং যে কারণে এখানে এসেছি, সেটা হচ্ছে আমাদের জাতীয় বাছাই পর্বের পরীক্ষা এবং পরীক্ষা পরবর্তী ফলাফলটা জানার জন্য, তাই তো? আমাদের ফলাফল ইতিমধ্যে হাতে চলে এসছে, আমরা ফলাফল একটু পরে সবাইকে জানাবো। এবং দূর দূরান্ত থেকে যারা এসছেন তাদের একটু তারা গাড়ি ছেড়ে দিবে, ট্রেন ছেড়ে দিবে, কারো বা প্লেন ছেড়ে দিবে, তো তাদের জন্য আসলে আমরা আরেকটু আমাদের অনুষ্ঠান পর্বটাকে ছোট করে নিয়ে এসেছি। আমাদের মাঝে বেশ অনেকে দেখতে পাচ্ছেন, সামনে হচ্ছে নেম প্লেট এবং আমাদের বিশেষ অতিথি অনারেবল